হ্যালো ডিয়ার ফ্রেন্ডস, আমি রহমান স্যার। তোমাদের তো আমি অনেক ভিডিও দিয়েছি, মোটিভেশন প্লাস বিভিন্ন ডিসকাশন আর কি। মাঝে মধ্যে আমার ভিডিও আছে মেকানিক্যালের উপরে, বেসিক ইলেকট্রিক্যালের উপরে আছে, মেকানিক্যালের থার্মাল ইঞ্জিনিয়ারিংয়ের চাইস ইঞ্জিন রেফ্রিজারেশন ভিডিও পেয়েছো, ইলেকট্রিক্যালের ভিডিও পেয়েছো। আজকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের উপরে আমি একটা ভিডিও এনেছি আর কি, এবং সিভিল ইঞ্জিনিয়ার যারা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার তোমাদের দুজনেই কাজে লাগবে। দেখো, এই জিনিসটা খুব বেসিক জিনিস আমাদেরকে ক্লিয়ার করতে হবে। আর প্রত্যেকটা ইন্টারভিউতে সিভিল হোক মেকানিক্যাল হোক এই থেকে কোশ্চেন থাকে। তার মধ্যে স্ট্রেস অ্যান্ড স্ট্রেন যে ডায়াগ্রাম, এখান থেকে অনেকে ইন্টারভিউতে প্লট করতে দেয়, আঁকতে দেয়। তাই এই সম্বন্ধে আমার যতটা আইডিয়া আছে আমি একটু তোমাদেরকে শেয়ার করি আর কি। দেখো, আমরা স্ট্রেন ডায়াগ্রাম হচ্ছে লো কার্বন স্টিল, মানে হচ্ছে এমএসের কার্বন পার্সেন্ট হচ্ছে 0.15 থেকে হচ্ছে 0.45% কার্বন থাকে। ঠিক আছে, এটাকে বলা হয় লো কার্বন স্টিল অর এমএস, মাইল স্টিল। ঠিক আছে, আমাদের স্টিলে কি থাকে? আয়রন প্লাস কার্বনের মিক্সড, তার মধ্যে কার্বনের পার্সেন্টেজ বলে দিলাম। আমরা যখন স্ট্রেন এই যে আমরা স্ট্রেন ডায়াগ্রাম কেন করব, কেন পড়ব? দেখো, ইঞ্জিনিয়ারিং যে আমরা বিভিন্ন স্ট্রাকচার তৈরি করি, বিভিন্ন অনেক কিছু ব্রিজ করি, স্ট্রাকচার করি, সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের কাজের সাথে রিলেটেড হচ্ছে মেকানিক্যাল জব। আমরা এগুলোর একটা যেগুলো ইউজ করব, প্লেট ইউজ করব, বিম ইউজ করব, তার একটা আমাদের কতটা স্ট্রেন নিতে পারবে, কতটা মোমেন্ট, এইগুলির জন্য ক্যালকুলেশনের দরকার হয়। আমরা সেই জন্য আমরা এই জিনিসটা করে থাকি আর কি, টেস্টে গিয়ে ল্যাবে গিয়ে টেস্টিং করে থাকি। কী দিয়ে? ইউডিএম মেশিন দিয়ে আমাদের টেস্টিং করা হয়। এটা ধরো একটা স্পেসিমেন নেওয়া হলো, এরকম অরিজিনাল পজিশান, তারপরে ফাইনাল হচ্ছে ইউডিএম, আফটার ইউডিএমের পর হচ্ছে নেকিং হয়ে গেছে, এই পোর্শনটা এইভাবে হয়ে গেছে। স্ট্রেস হচ্ছে মানে ট্রু, মানে তুমি যে সময় ওই এরিয়াটা পেয়ে গেলে, পি বাই অ্যাকচুয়াল ইনস্ট্যান্ট এরিয়া। তাহলে আমাদের কোনটার ভ্যালু বেশি? দেখো, এইটার ভ্যালুটা কম, এই এরিয়াটা কম, এই এরিয়াটা বেশি প্লাস। তাহলে তাহলে এই নিচে আমাদের হচ্ছে এরিয়া আছে, তাহলে এই অবশ্যই এইটা আমাদের যেটা ট্রু সেটা বড় হবে, এটা কম হবে। তাহলে আমরা কমটা নিয়ে কাজ করব। সেই জন্য আমরা সবসময় ইঞ্জিনিয়ারিং যে স্ট্রেস সেটাকে নিয়ে আমরা কাজ করব। এবার আমরা ডায়াগ্রামে চলে আসি। দেখো, আমাদের যে স্ট্রেন ডায়াগ্রাম আছে, আমরা এটা হচ্ছে আমাদের স্ট্রেস আর এটা হচ্ছে স্ট্রেন। আমাদের যখন ড্র করব আমরা ফার্স্ট হচ্ছে দেখে নাও, ও থেকে এ, তা হচ্ছে আমাদের প্রপোর্শনাল লিমিট, মানে এই পোর্শন হচ্ছে, এই পোর্শনে তুমি স্ট্রেস দিচ্ছ, স্ট্রেন বসে একটা মানে ভ্যারি করছে নির্দিষ্ট মান অনুযায়ী। তোমার হচ্ছে আমাদের ফর্মুলাটা কি? হুকস ল। এই এ পর্যন্ত হচ্ছে আমাদের হচ্ছে লিমিট অফ প্রপোর্শনাল লিমিট ও এ। এইখানে এই প্রপোর্শনাল লিমিটের মধ্যে আমাদের কি হয়? হুকস ল হোল্ড আপ টু প্রপোর্শনাল লিমিট আর ইলাস্টিক লিমিট। অনেক সময় কোশ্চেন পড়ে, আমরা হুকস ল হোল্ড আপ টু প্রপোর্শনাল লিমিট। ঠিক আছে, তো এই পোর্শনটা ও এ এখানে ফিরে আসবে। দেখো, আমার হাতে একটা স্প্রিং আছে, দেখছো তো? এই স্প্রিংটাকে এইভাবে টানছি, ও আবার কিন্তু নিজের পোর্শনে চলে আসছে। আবার আমি এখানে কম্প্রেসিভ লোড দিচ্ছি, দেখো ভালো করে দেখো, ও কিন্তু নিজের পোর্শনে চলে আসছে। এটা কি হচ্ছে? এখন আমি যে ফোর্স দিচ্ছি আর কি, মানে স্ট্রেসটা হচ্ছে ইলাস্টিক লিমিটের মধ্যে হচ্ছে, সেই জন্য আবার নিজের পোর্শনে ফিরে আসছে। এই বাড়তে বাড়তে এমন একটা পোর্শনে চলে আসবে, আমি দেখাচ্ছি তোমাদের আর কি। তারপর ও বি হচ্ছে আমাদের ইলাস্টিক লিমিট, ও এ হচ্ছে প্রপোর্শনাল লিমিট। এটা হচ্ছে সি হচ্ছে আপার হিল পয়েন্ট, ডিটা হচ্ছে লোয়ার হিল পয়েন্ট। আচ্ছা, আমরা হচ্ছে এই বি পয়েন্ট হচ্ছে আমাদের ইলাস্টিক লিমিট। তাহলে ইলাস্টিক লিমিট হচ্ছে প্রপোর্শনাল লিমিটের জাস্ট সামান্য একটু উপরে। তারপরে দেখো, তারপরে আমাদের চলে আছে এইখানে কার্ভটা হচ্ছে, এই জাস্ট কার্ভটা, এই কার্ভটা হচ্ছে দেখো, এই পোর্শনে আমি কি করছি? সামান্য পরিমাণে হচ্ছে স্ট্রেস দিচ্ছি। ঠিক আছে, কিন্তু এই অল্প কিন্তু এর হচ্ছে এই সামান্য পরিমাণে স্ট্রেস দিচ্ছি, সেই তুলনায় কিন্তু স্ট্রেনটা বেড়ে আছে। এই যে আমরা হচ্ছে আমাদের এই পোর্শনটা হচ্ছে, আমরা এই পোর্শনটা নিয়ে কোনো কিছু ডিজাইন কিংবা কোনো কিছু করি না। আমরা সবসময় ডিজাইন করি হচ্ছে ডি পয়েন্ট, লোয়ার হিল পয়েন্ট থেকে ডিজাইন করি, আমরা ভ্যালুটা নিই। এটা হচ্ছে ভ্যারিয়েবল, ঠিক মতো ডিজাইন রেসপেক্ট থেকে পাওয়া যায় না।
ডি পয়েন্ট দেখো আমাদের কি হয় এই আপার ইল পয়েন্ট থেকে মানে আপ টু প্লাস্টিক বি পয়েন্টের পরে আমরা এখানে কার্বন যে বন্ডিং আছে আর কি অ্যাটম আছে, তোমার কার্বনটা কি হচ্ছে বন্ডিং থাকার কার্বন যে বন্ডিং আছে কার্বনের বন্ডিংটা স্লিপ করতে শুরু করে, ঠিক আছে, স্লিপ করতে শুরু করে এখানে পর্যন্ত স্লিপ করে গেল। ডি হচ্ছে আমাদের লোয়ার ইল পয়েন্ট। আর তাহলে আমরা এই যে পোর্শনটা আছে আমার বি থেকে যে স্ট্রেট লাইন যদি আমি টানি এখানে এই পোর্শনটাকে আমরা ইলাস্টিক রেঞ্জ বলবো আর কি, ইলাস্টিক রেঞ্জ বা ইলাস্টিক জোন বলবো আর কি। তারপরে এই যে পোর্শনটা আছে আস্তে আস্তে তা ডি পয়েন্টের পরে আমরা চলে যাব হচ্ছে এখানে। ডি পয়েন্টটা কী হলো তাহলে, এটা হচ্ছে আপার ইল পয়েন্ট লোয়ার ইল পয়েন্ট। আবার ঠিক এইভাবে তুমি বাড়াতে থাকবে, দেখবে আবার এইভাবে বাড়ছে স্ট্রেসও হচ্ছে, স্ট্রেসও বাড়ছে, স্ট্রেনও বাড়ছে, ঠিক আছে তো। তারপরে এই পোর্শনটা আমাদের হচ্ছে আলটিমেট, একদম দেখো টপ মোস্ট পোর্শন হচ্ছে আমাদের আলটিমেট স্ট্রেস। আলটিমেট স্ট্রেসের যে এই পোর্শনটা হচ্ছে আমাদের প্লাস্টিক জোন। এরপরে কী হচ্ছে, এরপরে ই থেকে এফ পর্যন্ত হচ্ছে বাড়াতে বাড়াতে এ পয়েন্টে তোমার ব্রেক করে গেল। দেখো এই যে পোর্শন হচ্ছে আমাদের সবচেয়ে এখানে কত আয়রনের হচ্ছে 410, আমাদের কোশ্চেন পড়ে এমসিকিউতে পড়ে 410 হচ্ছে মেগাপাস্কাল, ঠিক আছে তো, মেগাপাস্কাল হবে এখানে, এমপিএ হবে মেগাপাস্কাল, 410 মেগাপাস্কাল। আর এখানে ব্রেক করে গেল এই জায়গাটা, এখানে আপার আলটিমেট স্ট্রেস হচ্ছে 410, তারপর হচ্ছে এই জায়গাতে ব্রেক করে গেল। ঠিক এখানে যে আপার ইল পয়েন্ট যে আছে তার থেকে একটু উপরে এই যে পোর্শনটা এখানে ব্রেক করে গেল। এটা 300-র কাছাকাছি হবে, অ্যাকুরেট ভ্যালুটা আমি বলতে পারছি না, 300-র কাছাকাছি হবে। এটা ব্রেকিং স্ট্রেস, মানে এই জায়গাটা তোমার ব্রেক করে গেলো। এই জায়গাটা বলে লোড নেকিং, এই পোর্শনটাকে বলা হয় লোড নেকিং, মানে নেকিং মানে এইভাবে হচ্ছে। তাহলে আমরা একটা স্ট্রেস দিলাম, ছেড়ে গেল, আবার এটাকে টানলাম নর্মাল পজিশন হলো। দেখো আস্তে 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 এটা কি আর সেই পোর্শনে চলে এলো? এটা কি জোনে চলে আসলো? এটা তাহলে আমাদের প্রথমে ইলাস্টিকের মধ্যে ছিল, টেনশন কম্প্রেশন হচ্ছিল, তারপর ওটা ছাড়িয়ে গেল, এটা প্লাস্টিকের মধ্যে চলে আসলো, ঠিক আছে তো। এটা কিন্তু আর নিজস্ব নর্মাল পজিশনে কিন্তু আর আসছে না, ঠিক আছে। তাহলে আমাদের ইন্টারভিউতে কোশ্চেন থাকে, অনেক সময় কোশ্চেন থাকে যে এই পোর্শনটা যে এই যে পোর্শন ডি পোর্শন হচ্ছে 410-এ যখন আমি স্ট্রেন দিচ্ছি, স্ট্রেস হচ্ছে 410 মেগাপাস্কালে, কিন্তু ব্রেকিং করছে না। 300-তে কেন ব্রেকিং করলো? তাহলে ব্রেকিং তো হাইস্ট যখন বেশি আমাদের স্ট্রেস হবে তখন ব্রেক করবে তো, কিন্তু 300-র কাছাকাছি ব্রেক করে গেল, কোশ্চেন সহ্য করতে পারো। এই জায়গাটাতে হচ্ছে তোমার কি হচ্ছে, রেজিস্ট্যান্স পাওয়ারটা কমে যায়, ওর সহ্য ক্ষমতা কমে যায়। সেই জন্য রেজিস্ট্যান্স পাওয়ারটা কমে যাওয়ার জন্য এই অল্প স্ট্রেসেই, মানে 410-এর থেকে নিচের স্ট্রেসে কিন্তু এটা ব্রেকিং করে যাচ্ছে। এটা হচ্ছে অ্যান্সার, ঠিক আছে। 1 নম্বর কোশ্চেনটা আমি পড়ছি, তোমরা ভালো করে শোনো। হোয়েন এ বডি ফল ফ্রিলি আন্ডার গ্র্যাভিটেশন দ্য ফোর্স ইজ প্রসেস। আচ্ছা, একটা বডি এভাবে নিচের দিকে পড়ছে, ঠিক আছে, ফ্রিলি পড়ছে, মানে কোনো কিছু নয়, একদম ধর তুমি নিজেই ছাদ থেকে, 2তলা ছাদ থেকে 3তলা মানে নিচে পড়বে না, কিন্তু জাস্ট ফর এক্সাম্পল আর কি। তাহলে তোমার ওয়েটটা কী অনুভব হবে সেই সময়? এই কোশ্চেনটা এখানেই, ঠিক আছে। আমরা ওর একটা অ্যাসিলেশন আছে আমরা ডাব্লিউ সমান কি জানি, mg, ঠিক আছে তো। আমরা পড়েছিলাম নিউটন ল অফ মোশন, পি সমান mf, পড়েছিলাম না? পড়েছিলাম পি সমান mf। 1 নম্বর কোশ্চেন নাম্বার 1, পি সমান mf। তাহলে যে ফোর্স যে আমরা ওখানে পাবো আর কি, যে ফোর্স নিউটন যে আমি অনুভব করব সেটা হচ্ছে mg মাইনাস ma, ঠিক আছে। এবার দেখো এটা যখন উপরের দিকে যখন যাবে, উপরে যখন এই ফর্মুলাটা কী হবে, এটা নিচের দিকে আসছে বলে মাইনাস, উপরের দিকে যখন এটা নিচের দিকে আসছে, এটা যখন mg প্লাস ma, এটা যখন উপরের দিকে যাবে, তাহলে আমরা নিচের দিকে আসলে এই ফর্মুলাটা নেব, অ্যাসিলেশন হচ্ছে। তাহলে আমাদের এইখান থেকে আমরা যদি পাই m কমন চলে গেল, g মাইনাস a, আমরা দেখো ফ্রিলি পড়ছে মানে গ্র্যাভিটেশন ফোর্সে পাচ্ছে, এখানে g সমান a, তাহলে m ইন্টু g মাইনাস g, তাহলে m ইন্টু 0 মানে
পি সমান 0, তাহলে কী হবে ফোর্স? এখানে অপশান কী আছে আমি দেখে নেব। অপশান আছে ম্যাক্সিমাম ওয়েট, মিনিমাম ওয়েট, নো ওয়েট। তাহলে এখানে অপশান সি, নো ওয়েট, কোনো ওয়েট সে অনুভব করবে না। 2 নম্বর কোশ্চেন, 2 নম্বর কোশ্চেনে আছে, 2 নম্বর কোশ্চেনটা হচ্ছে ইন এ বডি থার্মাল স্ট্রেস in induced because of the existence of the হচ্ছে latent heat, total heat। মানে আমাদের পাতিকথা হচ্ছে আমাদের কোনো একটা বস্তু যখন থার্মাল স্ট্রেস হয় সেটা কিসের জন্য, কোন হিটের জন্য আমরা দেখে নেব। তো থার্মাল একটা এই বডি একটা নিলাম, এটার মধ্যে এর লেন্থ হচ্ছে এল, ঠিক আছে তো, মানে L0 ধরো, ইনিশিয়াল 0 আছে, এর মধ্যে আমি একটা দিলাম, মানে থার্মাল স্ট্রেসের জন্য বড় হলো। ফর্মুলা হচ্ছে LT সমান হচ্ছে ফাইনাল হচ্ছে L0 ইন্টু 1 প্লাস আলফা টি, ঠিক আছে তো। এখানে L0 ইন্টু L0 আলফা টি, তাহলে আমাদের লেন্থ কতটা আমাদের হলো বাড়লো, LT ফাইনাল মাইনাস ইনিশিয়াল, ঠিক আছে তো। আর দেখো এইটা হচ্ছে L0 আলফা টি, তাহলে আমরা এটা সমান পেয়ে গেলাম। আর ইনিশিয়াল আমাদের কোনটা ছিল, এটা ছিল ইনিশিয়াল, তাহলে আমাদের হচ্ছে স্টেন সমান কি L0 আলফা টি, এটা হচ্ছে আমাদের ফাইনাল লেন্থ, আর ইনিশিয়াল লেন্থ হচ্ছে ফাইনাল লেন্থ মানে ইলংগেশন, আর এটা হচ্ছে আমাদের ইনিশিয়াল লেন্থ, তাহলে আলফা টি। তাহলে আমরা যে স্ট্রেস হবে, স্ট্রেস 1 ইন্টু স্ট্রেন, তাহলে ই আলফা টি। তাহলে আমরা যে থার্মাল যে স্ট্রেস হবে সেটা আমরা যাচ্ছি টেম্পারেচার গ্রেডিয়েন্ট। কি অপশান কি আছে দেখি, হ্যাঁ টেম্পারেচার গ্রেডিয়েন্ট। তাহলে 2 নম্বরের অপশান হচ্ছে সি অ্যান্সার। 3 নম্বর দেখো, a material shall be called ideal plastic the material if the material ideal plastic if material does not strain harden if it plastic। দেখো আমাদের যে বেসিক জিনিসটা আছে, আমাদের বেসিক জিনিসটা হচ্ছে আমরা একটু আগে পড়লাম, স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম পড়লাম। এখানে হচ্ছে স্ট্রেস, এটা হচ্ছে স্ট্রেন। আমরা যদি এখানে এই পোর্শনটা হচ্ছে আমাদের আইডিয়াল সলিড, এটা হচ্ছে আইডিয়াল হচ্ছে এখানে প্লাস্টিক, আর এটা হচ্ছে কি আমাদের এই পোর্শনটা কি হচ্ছে, এটা হচ্ছে ইলাস্টিক লিমিট। তাহলে এই কোশ্চেনটা কি ছিল আমাদের, কোশ্চেনটা ছিল হচ্ছে আমাদের এ মেটেরিয়াল শ্যাল বি কল্ড আইডিয়াল প্লাস্টিক। আইডিয়াল প্লাস্টিক কোনটা হলো, আইডিয়াল প্লাস্টিক এটা। এখানে কোনো কি হচ্ছে স্ট্রেন কি আছে, স্ট্রেন কি আছে 0 আছে, তাহলে ইট ডাজ নট স্ট্রেন হার্ডেন, ঠিক আছে তো। এটা হচ্ছে অ্যান্সার হচ্ছে 3 দাগের অ্যান্সার হচ্ছে এ। 4 নম্বর হচ্ছে একটা তোমার বার আছে, বারে হচ্ছে মানে একটা বার আছে, এ কত 100 mm, এটা হচ্ছে 5 mm, এটা 5 mm, ঠিক আছে তো। বার আছে, ফ্রি এক্সপ্যান্ড, এটা কিন্তু কোনো বাধা নাই, মানে ফ্রিভাবে এক্সপ্যান্ড করতে পারে। একে কত ডিগ্রি হলো, 15 ডিগ্রি থেকে তোমার বাড়ানো হলো 40 ডিগ্রি। তা আমরা একটু আগেই পড়লাম তোমার যে হচ্ছে এর মধ্যে কি হবে, স্ট্রেস আলফা টি, লেখা টি হচ্ছে কত, আলফার ভ্যালু চলে গেলো, টি হচ্ছে এখানে টেম্পারেচার যত বাড়লো,
এখানে স্ট্রেস একটা ইন্ডিউস হবে, কিন্তু কি বলছে যদি এই স্ট্রেস ডেভেলপড হতো, যদি এইটা যদি দুই দিকে যদি ফ্রি না থাকতো তাহলে কী হতো, এটা বাড়লে এটা যখন বাড়তো তখন কী হতো, তোমার কম্প্রেশন লোড হতো, যখন ঠান্ডা হতো তখন কম্প্রেশন, যখন ঠান্ডা হতো তখন টেনসাইল হতো। যেহেতু এখানে বলেছে ফ্রিভাবে বলেছে, সেই জন্য এখানে কোনো স্ট্রেস ইন্ডিউস হবে না। ঠিক আছে, তো তাহলে আমাদের অপশানটা হচ্ছে 4 দাগের অপশান হচ্ছে, দেখো আছে অপশান ডি, কোনো স্ট্রেস কিন্তু ইন্ডিউস হবে না। তারপরে রেট অফ চেঞ্জ অফ বেন্ডিং মোমেন্ট ইজ ইকুয়াল টু, আমরা এখানে দেখে নেব রেট অফ দ্য চেঞ্জ অফ দ্য বেন্ডিং মোমেন্ট। আমরা যখন শিয়ার ফোর্স বেন্ডিং মোমেন্ট আমরা করি ডেল্টা এফ বাই হচ্ছে ডিএক্স, এটা একটা পেয়েছিলাম, তো ডেল্টা এম বাই ডিএক্স, এটা হচ্ছে লোড ইন্টেন্সিটি, আর এটা পেয়েছিলাম হচ্ছে শিয়ার ইন্টেন্সিটি। না, তাহলে আমরা শিয়ার ইন্টেন্সিটি আনসার আছে কিনা দেখে নেব। আচ্ছা, তাহলে শিয়ার ফোর্স, তাহলে অপশন হবে রেট অফ দ্য চেঞ্জ অফ দ্য বেন্ডিং মোমেন্ট এটা, তাহলে এটা শিয়ার ফোর্স। তাহলে হচ্ছে 5 দাগের অ্যান্সার হচ্ছে ডি। 6 নম্বর কোশ্চেন তোমরা দেখো, 6 নম্বর কোশ্চেন হচ্ছে পয়েন্ট অফ দ্য কন্ট্যাক্ট ফ্লেক্সার অকার ইন ওভারহ্যাঙ্গিং, এখানে আছে মানে হচ্ছে পয়েন্ট যেখানে আছে বেন্ডিং মোমেন্ট চেঞ্জ সাইন। তাহলে বেন্ডিং মোমেন্ট চেঞ্জ সাইন হচ্ছে কোথায় করে আমরা দেখে নেব। আমরা একটা ওভারহ্যাঙ্গিং বিমের ক্ষেত্রে হবে, ওভারহ্যাঙ্গিং একটা বিম আঁকবো, ঠিক আছে। এটা লেন্থ যদি হয় এটা হচ্ছে L/2, এটা ওভারহ্যাঙ্গিং, মানে ওভারহ্যাঙ্গিং হচ্ছে আমাদের এখানে কোনো, দেখো এটার কি হবে, এটা হচ্ছে আমাদের শিয়ার ফোর্স আর বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রামটা কি হবে, এইভাবে আমি আঁকবো। দেখো এখানে আমাদের পজিটিভ হয়ে গেল, এখানে হলো তো, এখানেও হবে। তারপরে আবার তোমার এখানে গিয়ে এখান থেকে আবার এখানে হবে, এখান থেকে তোমার এখানে আসবে, এটা পজিটিভ, এটা নেগেটিভ। ঠিক আছে, তো এটা যদি বলা হয় এ বি সি, এটা এ বি সি। এবার বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম আঁকবো আমি। তাহলে এখানে কি হলো, পজিটিভ নেগেটিভ এ বি সি, এই পোর্শনে হচ্ছে বেন্ডিং মোমেন্ট আমাদের কি হচ্ছে, সাইনটা চেঞ্জ করছে। তাহলে এটা কোন বিম হচ্ছে, ওভারহ্যাঙ্গিং বিমে। তাহলে অ্যান্সারটা হচ্ছে সি। 6 দাগের অ্যান্সার হচ্ছে সি। এবার আমি চলে যাব 7 নম্বর কোশ্চেনে। সাত নম্বর কোশ্চেনটা আছে স্ট্রেংথ অফ দ্য বিম ডিপেন্ড আপন। তা বিমের আমরা ফর্মুলাটা, যে মেন ফর্মুলা আছে আমরা সেটা দেখে নেব। M/I, ঠিক আছে, তো সমান হচ্ছে E/R, তোমার সিগমা B/Y, এটা হচ্ছে বেন্ডিং স্ট্রেস হয়ে গেল। তো তাহলে আমাদের এখানে M সমান I/Y, এই পোর্শনটাকে আমাদের বলা হয় কি, এটা ফিক্সড, এটা ভ্যালু সেকশন মডুলাস, সেকশন জেডটাকে বলা হয় সেকশন মডুলাস। সেকশন মডুলাস আমাদের অপশন আছে কিনা আমরা দেখে নেব। এখানে 7 দাগের সি হচ্ছে অপশন আছে সেকশন মডুলাস, হয়ে গেল। 8 নম্বরটা আবার কি কোশ্চেন আছে দেখে নেব। 8 নম্বরের কোশ্চেন আছে এ পাওয়ার
ট্রান্সমিশন শ্যাফট ডায়ামিটার d রোটেটিং ইন স্পিড n, the power is related to diameter n, মানে একটা শ্যাফট আছে, শ্যাফট হচ্ছে ঘুরছে শ্যাফট, ঠিক আছে। এই যে পাওয়ার যে ট্রান্সমিট হচ্ছে এর সাথে এন আর হচ্ছে ডি এর যে রেডিয়াস আছে এর কি সম্পর্ক আছে সেটা আমাকে বার করতে হবে, ঠিক আছে। তো আমরা ছোটোবেলা থেকে পড়ে আসি পাই সমান 2π/n/60 পড়ে আসি। টিটা হচ্ছে তোমার কি টর্ক। আমরা এখানে আবার পড়েছি পাই সমান হচ্ছে এই টি সমান π/16 ম্যাক্সিমাম টর্ক, যেটা হচ্ছে ম্যাক্সিমাম এফএস ডি কিউব, পড়েছি না পড়িনি? তাহলে এটাকে আমি বসিয়ে দেবো, পি সমান হচ্ছে 2π চলে গেল, এন চলে গেল, টির জায়গায় পাই বসিয়ে দিলাম, আবার এফএস বসিয়ে দিলাম, ডি কিউ বসিয়ে দিলাম, আর এখানে 60 তো অলরেডি আছে, 16 দেখা যাচ্ছে। তাহলে আমাদের পি সমান কনস্ট্যান্ট, এটা কনস্ট্যান্ট, এটা কনস্ট্যান্ট, এটা কনস্ট্যান্ট, এটা কনস্ট্যান্ট, এটা কনস্ট্যান্ট, তাহলে কনস্ট্যান্ট এন আর ডি কিউব, তাই তো। এটা হচ্ছে একটা কনস্ট্যান্ট, তাহলে পি সমান আমরা লিখতে পারি এন ডি কিউব। দেখবো কোথায় আছে দেখে নেব, কোথায় অ্যান্সারটা আছে দেখে নেব আমরা। 8 দাগের এ, 8 দাগের এ অপশন, ঠিক আছে তো। আর দুটো কোশ্চেন, 10টা কোশ্চেন আলোচনা করবো আমি। আচ্ছা, ওপেন কয়েল একটা হেলিক্যাল স্প্রিং is subjected to the axial force, the wire is spring। দেখো একটা স্প্রিং, তুমি একটা অ্যাক্সিয়ালি ফোর্স দিচ্ছ ডাব্লিউ, তাহলে কি হবে যখন অ্যাক্সিয়াল ফোর্স দিবে তখন হচ্ছে কম্বাইন, শেয়ারও করবে আর টুইস্টিং হবে আর কি। তাহলে এখানে অপশান হচ্ছে 9 দাগের, দেখ কোথায় আছে, কম্বাইন শেয়ার বেন্ডিং হবে না, বেন্ডিং শেয়ার টুইস্টিং হবে না, শেয়ার অ্যান্ড টুইস্টিং হবে, তাহলে অপশান সি, শেয়ার অ্যান্ড টুইস্ট। দেখো 10 নম্বরটা হচ্ছে বলছে 2 কয়েল স্প্রিং ইচ হ্যাভিং স্টিফনেস কে। আমরা স্প্রিং, এই যে একটা স্প্রিং, এই ডাব্লিউ আমরা লোড দিয়েছি, ইনিশিয়াল ধরো কোনো ছিল না, মানে লোড দিলে স্প্রিংটা ছিল, তারপর লোড দিলাম, লোড দেওয়ার জন্য এর হচ্ছে ডিফ্লেকশনটা হলো এল। তাহলে আমরা কে সমান হচ্ছে স্টিফনেস, কে সমান ইউনিট হচ্ছে ইউনিট ওয়েটের জন্য, তাহলে ডাব্লিউ সমান ডাব্লিউ এর জন্য হচ্ছে তোমার ইউনিট লেন্থে কতটা ফোর্স সাপ্লাই লাগছে আর কি। তাহলে আমাদের হচ্ছে এখানে এল লেন্থের জন্য লাগছে ডাব্লিউ, ইউনিটের জন্য হচ্ছে W/L, ঠিক আছে তো। তা ডাব্লিউ বাই স্টিফনেস হচ্ছে W/L, স্প্রিং স্টিফনেস কে। তাহলে যে একটা স্প্রিং ছিল আর কি, স্প্রিংটা কেটে দুটো স্প্রিং আছে, দেখো এইভাবে পরপর দুটো স্প্রিং আছে এইভাবে। টু কয়েল স্প্রিং হ্যাভিং দ্য স্টিফনেস কে ইন প্যারালাল মানে এইভাবে আছে, আর সিরিজ যখন হয়ে যাবে, সিরিজ মানে কি আমাদের রেজিস্ট্যান্স পড়েছিলাম সিরিজে, তখন এইভাবে। তো এখানে দুটো আছে যার হচ্ছে স্টিফনেস হচ্ছে কে, দুটোরই একই। আমরা ইকুইভ্যালেন্ট স্টিফনেস সমান জানি K1 + K2, ঠিক আছে। এখানে কে আছে, K + K মানে হচ্ছে 2K। এই সঙ্গে পড়ে রাখো, যখন এটাকে একটা স্প্রিংকে 4 ভাগে ভাগ করে দেওয়া যাবে, 4 ভাগে ভাগ করে দেওয়া হলো, কেটে দেওয়া হলো, তখন কি দাঁড়াবে ইকুইভ্যালেন্ট স্টিফনেস, তখন 4 ভাগে যদি হয় তাহলে K/4, এটাও তোমরা জেনে রাখো, ঠিক আছে। দেখো এটা মনে রাখার খুব ভালো উপায় আছে, তোমরা যখন ট্রেনে সফর করো, ট্রেনের পাশ দিয়ে যাও, দেখবে স্প্রিং দেখতে পাবে, ওই স্প্রিংগুলো কীভাবে থাকে, এইভাবে পরপর বসানো থাকে, একই লাইনে 2খানা 3খানা স্প্রিং থাকে। তাহলে আমরা প্যারালালে রাখার উদ্দেশ্য কি, বাড়ানো না কমানো স্টিফনেস? প্যারালালে রাখার উদ্দেশ্য হচ্ছে, একই লাইনে এইভাবে রাখার উদ্দেশ্য হচ্ছে স্টিফনেস বাড়ানো, ওটাকে বাড়াবো আমরা। তাহলে
প্যারালাল থাকলে স্টিফনেস বাড়লে কী করতে হবে, যোগ করতে হবে টোটাল স্প্রিং স্টিফনেস। আর যদি পরপর রেখে যাও তাহলে কমে যাবে, তখন ওটাকে তোমার হচ্ছে এখানে 1/1 করে হয়ে যাবে আর কি, তখন ওটাকে মানে কমে যাবে টোটাল। এই দেখলে এখানে ভাগ করলাম K/4 হয়ে গেল এই সিরিজের জন্য, আর এখানে প্যারালাল থাকলে K+K+ কি, জাস্ট আমাদের যে রেজিস্ট্যান্সের যে ফর্মুলাটা আছে ইলেকট্রিক রেজিস্ট্যান্সে তার উল্টো হবে, ওখানে ইকুইভ্যালেন্ট হলে এখানে 1/1 হয়ে যায় এখানেই। তাই আমি এখানে চেষ্টা করলাম তোমাদের 10খানা কোশ্চেন আলোচনা করার পর, এরপরে আমি আবার ইম্পর্টেন্ট সব আলোচনা করব পরপর, বেশি নয় 10খানা করে কোশ্চেন। এই যে এমসিকিউগুলো আলোচনা করলাম দেখবে খুব ইম্পর্টেন্ট এমসিকিউ, বেসিক নলেজ ছাড়া এগুলো কিন্তু হবে না, মুখস্থ করে হবে না। তাই এমনি তোমরা এইভাবে খাতায় লিখে লিখে এমসিকিউ তৈরি করো, তোমাদের সাকসেস আসবে। কেন তো অনেক পরীক্ষা আছে সামনে, অনেক পরীক্ষা ওয়েট করছে ভাই, বেসিক নলেজ তৈরি করো, সাকসেস অনিবার্য আসবে। আমি ধীরে ধীরে সম, টম, মেশিন টুলস এগুলো ছোট ছোট টপিকস আমরা আলোচনা করব, ঠিক আছে? যদি তোমাদের ভালো লাগে অতি অবশ্যই শেয়ার করবে। থ্যাংক ইউ।